জোর গলায় বলতে পারি যে শহীদ জিয়া আমাদেরকে সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন তার ঘোষণার মধ্যে দিয়ে। আমাদের অনেক নেতাই এখানে বলেছেন, বক্তারা বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে, সেই সময় অখ্যাত মানুষটি, যাকে কেউ চিনতাম না আমরা, সেই মানুষটি কিন্তু ঘোষণা দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে নেমে পড়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আমার সেই দিনটার কথা মনে আছে, সেই আত্মার কথা মনে আছে। আমি সেটা আর এখন বর্ণনা করতে চাই না। আমার মনে প্রত্যেকটি মুক্তিযোদ্ধা, আপনারা সেই দিন, সেই রাত থেকে মনে করেন যখন তার ঘোষণাটা আমাদের কানে ভেসে এসেছিল, তার পূর্ব মুহূর্তে আমরা হতাশ হয়ে গেছিলাম। চতুর্দিকে পাক সেনাদের হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। আমি তখন আমার একদম পুরো আমার নিজের বাড়ি ঠাকুরগাঁতে আমি অবস্থান করছি। ওই সময় আমরা আন্দোলন করছিলাম, স্বাধীনতার সঙ্গে আন্দোলন করছিলাম। সেই সময় যখন কারফিউ হয়ে গেল, তৎকালীন পাকিস্তান রাইফেলস এর সেনারা যখন সব নেমে পড়লো, চারদিক ঘিরে ফেললো, ইতিমধ্যে গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত যারা প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে 4-5 জন কাকে। সেই সময়, সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যে আমি মেজর জিয়া বলছি, আমি রিভোল্ট করছি, আমি স্বাধীনতা ঘোষণা করছি, আমরা একটা মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারিনি। আমরা ঝাঁপিয়ে বেরিয়ে এসেছিলাম। নতুন আশার সঞ্চার হয়েছিল আমাদের মধ্যে। আমরা স্বপ্ন দেখেছিলাম, শুধু নয়, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল, বন্দুক, রাইফেল নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। এই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই জন্য যে তিনি সেদিন যে ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন। আবার এই মানুষটি 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন সমস্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল না, তখন আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি। আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি এবং তিনি এই অল্প সময়ের মধ্যে তার জীবনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন অল্প সময়ের মধ্যে কতগুলো মৌলিক কাজ করেছিলেন। একটি হচ্ছে এই জাতিকে তার আইডেন্টিটি দিতে সক্ষম হয়েছিলেন, পরিচিতি, এবং একটা বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, বিশেষ ক্ষমতা আইন। তারপরে নিয়ে আসলেন জরুরি অবস্থা আইন, জরুরি অবস্থা করলেনও। তারপরে আনলেন যখন আর কোনো কিছুই করতে পারছেন না, তখন 11 মিনিটের পার্লামেন্টে আপনারা, ওই তথাকথিত পার্লামেন্টে আপনারা বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা প্রস্তুত করলেন। গণতন্ত্রের কথা বলেন, মানুষের অধিকারের কথা বলেন, আপনারাই সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে, সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ করে দিয়ে, এই যে আজকে এত আপনার সমস্ত মিডিয়া, তারা যে আজকে আপনার এখানে কাজ করছেন, কোনো কিছুই থাকতো না, সব বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টা পত্রিকা থাকবে, সেই পত্রিকাগুলো আবার তারা নিজেরাই নিয়ন্ত্রণ করবে। বন্ধুগণ, শুধু তলাবিহীন জড়ি নয়, সত্যিকার অর্থেই একটা ডুবন্ত জাহাজকে টেনে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সেই কারণেই তৎকালীন যিনি আপনার এখানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, তিনি মাহফুজুল্লাহর যে বইটা প্রেসিডেন্ট জিয়ার উপরে উনি লিখেছেন, তার এক জায়গায় কমেন্ট করতে গিয়ে তিনি বলেছেন, উইলিয়াম মাইলাম, তিনি বলছেন যে শহীদ জিয়া যদি 81 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এটা হয় আফগানিস্তান, নয় লাইবেরিয়া হয়ে যেত। আপনারা জানেন যে উনি আসার পরেই তিনি মানুষকে উজ্জীবিত করেছেন, পথে পথে মাঠে মাঠে ঘুরেছেন, খালে গেছেন, মাঠে গেছেন, সব জায়গায় গেছেন। তিনি প্রথমে যে কাজটা করার চেষ্টা করেন, কৃষি বিপ্লব করার সুযোগ করে শুরু, খাল খনন কর্মসূচি নিয়ে এসেছেন। তিনি আজকে যে বিদেশিরা আজকে বাইরে আছে, আমাদেরকে রেমিটেন্স পাঠায়, আমাদের চাকরি করে শ্রমজীবী ভাইয়েরা, তাদের সবটাই শুরু করেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস, যে গার্মেন্টস আজকে বাংলাদেশের অর্থনীতি চেহারা বদলে দিয়েছে, এটারও সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শিল্প,
কৃষি, সব ক্ষেত্রে অতি দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন। কাজ শুরু করেনি, তিনি কাজ সমাধান করেছেন। আপনারা যদি ভালো করে দেখেন, চারদিকে তাকিয়ে যদি ভেতরে ভেতরে দেখেন, এই যে পার্লামেন্ট ভবন, যে পার্লামেন্ট ভবনে এত কথা বলছি আমরা, এই পার্লামেন্ট ভবনের স্ট্রাকচারটা পাকিস্তান আমলে হয়েছিল, কিন্তু এর শেষ করে নিয়ে এসেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা শেষ করে নিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু দুর্ভাগ্য যে তার শাহাদাত হয়ে গেল। তারপরে সাত্তার সাহেব কিন্তু সেটাকে উদ্বোধন করেছিল, আপনার যদি মনে থাকে সেটা। এই এয়ারপোর্টেরও কিন্তু একই, এটাকে শেষ করে নিয়ে এসছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাস্থ্য কমপ্লেক্স গুলো, সেগুলো কিন্তু আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জনগণকে শিক্ষিত করে তোলবার জন্য, সাধারণ মানুষকে, এটা অনেকেই জানে না, অনেকেই মনে করতে পারে না, তিনি ক্লাস 10-এ 50 মার্ক একটা চালু করেছিলেন তার সময়। এই 50 মার্ক থাকবে একটা ছাত্রের, পাশ করতে হলে তাকে একজন মানুষকে শিক্ষা আদান করতে হবে, সাক্ষরতা জ্ঞান দিতে হবে, এর জন্য 50 মার্ক। এগুলো হচ্ছে মৌলিক কাজ। পরিবর্তনের সূচনা হয় এগুলো থেকে। মেয়েদের লেখাপড়া, মেয়েদের ক্ষমতায়ন, মেয়েদের চাকুরি, এই সবকিছু কিন্তু জিয়াউর রহমান শুরু করা। তাই আজকে আমি যেটা বারবার করে বলি, যে আমার কাছে মনে হয় যে আমরা শুধু জিয়াউর রহমানকে অনুসরণ করি, তারই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, এই সরকারের সম্পর্কে কথা বলা আমার আর ইচ্ছা করে না। কত বলবো, ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা এমন একটা অবস্থায় চলে গেছে যে কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। আমি বহু আগেই কথাগুলো বলেছি, আপনাদের অনেকের মনে থাকতে পারে, সাংবাদিক ভাইদেরকে। পঞ্চদশ আপনার ওই অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্ট, যেটা করে এই বাংলাদেশে 12টা বাজানো হলো আবার আর কি দ্বিতীয়বারের মতো। সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা ছিল আপনার, যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করব, সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, সেটাকে বদলি দিতে আবার দলীয় শহর নিয়ে আসলো। কেন আনা হয়েছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে? আপনারাই টেনেছিলেন, অন্য কেউ তো না। আপনারা জেনেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে, একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। বেগম জিয়া, খালেদা জিয়া তো সমস্ত দাবি মেনে নিয়েছিলেন, এবং কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন, অর্থাৎ তাদের ভোটের অধিকার তিনি তাকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, পার্লামেন্টে পাশ করে দিয়েছিলেন। আর তোমরা কি করলে? সেটাকে ধ্বংস করে দিলে। কেন? যে তোমরা ক্ষমতায় টিকে থাকার জন্য। আজকে সেই ক্ষমতাকে ভোগ করা এবং সেটাকে লুট করা, দেশটাকে, দেশের অর্থনীতিকে, এই একই কাজ তোমরা করে যাচ্ছ। আজকে যে আপনারা চিফ জাস্টিস, আপনার সেনাপ্রধান আজিজের কথা বলছেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। আগে ঠিকই বলেছেন বজলু ভাই, যে প্রথম পদত্যাগটা আপনার করা উচিত। শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা আজকে। চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মহসুল শহরে বাস করেন জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত, বা আপনার মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা। কি এরা সব বিদেশে বাড়ি করে। এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে, তারই নাকি আপনার 365টা বাড়ি লন্ডনে। সেখানে কি করবেন আপনারা? এই জন্যই বন্ধু, আর বক্তব্য বাড়াবো না। আমরা তো বয়স হয়ে গেছে, যে সাহেব বলেছেন, আমরা কি এখন আর রাইফেল ধরতে পারবো? আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো? পারবো না। আমাদের দরকার ইয়াং জেনারেশন। এই যখন আমরা যুদ্ধে ছিলাম, আমরা সবাই তরুণ ছিলাম, যুবক ছিলাম, মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে হবে, এটা ছাড়া। তারা অনলি গোল, কে কি হবো না হবো সমস্ত দল মত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই সময় এসে গেছে। তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম,
আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই, এই দেশকে বাঁচাতে হবে সেই লড়াই এখন। আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। একটা কথা আমি ফজলুল ভাইকে বলছিলাম, উনি আপনাদের সামনে বলেছেন যে রাজনীতি একটা বিজ্ঞান, বিষয়টার নামই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের সবগুলো কাজ আমাদেরকে করতে হবে বিজ্ঞানসম্মত ভাবে। এই বিজ্ঞানসম্মত ভাবেই আজকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই। তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায়। ওই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে, হালকা গল্প। সেটা হচ্ছে যে আপনার যে এক লোক জীবন যুদ্ধে পরাজিত, সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে, উঁচু নদীর পাড়ে গেছে, ওখান থেকে ঝাঁপ দিয়ে খরস্রোতা নদী সে মারা যাবে ডিসাইড করছে, আত্মহত্যা করেছে। ছেলে বউ সবাই তার উপর বিরক্ত, সে কিছু করতে পারে না, আয় করতে পারে না, রোজগার করতে পারে না, খাওয়াতে পারে না। লাভ দিতে যাবে, ওই সময় আজরাইল থেকে টেনে ধরছে, পিছন দিয়ে কলার টান ধরছে, যে কি করো তুমি? আমি তো মরতে চাই, আত্মহত্যা করতে চাই, কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি। না, তোমার লাভ নাই তো, তুমি তো মরে গিয়ে মরতে পারবা না। তুমি মরবা, পানি খাবা, জাল দিবা, পানি খাবা, কিন্তু মরবা না, কারণ তোমার সময় এখনো হয় নাই। আল্লাহ তোমার সেই টাইম এখন লেখে নাই। আমি তো বেঁচে কি করবো? আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়ি থেকে আবার সেই পরিবারের স্ত্রীর, পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে। তো হচ্ছে তুমি এক কাজ করো, আমি তোমাকে বুদ্ধি দিই, তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক নাম একটা ওই লাগাই দাও, যেটা তুমি তোমার যা নাম। আমি ডাক্তারের কিছুই জানি না, আমি ডাক্তারি করবো। তুমি শুরু করো না। তুমি তো একটা জিনিস খেয়াল রাখবা, যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী, তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না, তাহলে বুঝবো ওই রোগীকে তুমি যে ওষুধের দাও না কেন, ও বেঁচে উঠবে। আর যদি দেখো আমি মাথার কাছে আছি, তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও, সে বাঁচবে না। তো এই আরো কিছুদিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলো, রমরমা প্র্যাকটিস। আরে ধন্বন্তরী ডাক্তার, যাকে বলে বাঁচবে সে বাঁচে, যাকে বলে মরে যাবে সে মরে যায়। সুতরাং তারপর কিছুদিনের মধ্যে বাড়ি টাড়ি গাড়ি সব হয়ে গেল। এই 4-5 বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস সেই বাসায় ফিরে এসছে, আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে, মাছের মুড়ো ঘন্ট দিয়ে ভাত টাত খেয়ে পাঞ্চি বুঝতে শুয়েছে। তারপরে তন্দ্রা আসছে, তন্দ্রার মধ্যে হঠাৎ দেখি যে মাথার কাছে আজরাইল। দেখেই সালাম আলাইকুম দিতে যাবে, আমি আমার মাথার কাছে রায়, খুব বন করে ঘুরে পাটা দিয়ে দিছে আজরাইলের দিকে। আবার যখন মুহূর্তের মধ্যে আবার দেখা যায় আবার মাথার কাছে, তো বন 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 করে ঘুরতে শুরু করেছে। তখন আজরাইল বলছেন, তোমার এই বন বন করে ঘুরে আর কোনো লাভ নাই, তোমার সময় হয়ে গেছে। এর অবস্থা তাই, সময় হয়ে গেছে। ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে, সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে, এবং সেই নতুন চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ, পৃথিবী, ভূ রাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্ট ভাবে নিয়ে যেতে হবে। এবং সেখানে সকল দেশপ্রেমিক মানুষ, সকল রাজনৈতিক শক্তি যারা দেশকে ভালোবাসেন, তাদের সকলের আজকে ঐক্যবদ্ধ হয়ে সেইভাবে এগিয়ে এসে এই দেশকে, এই জাতিকে এই ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করা উচিত। প্রিয় বন্ধুগণ, আমি জানি আমাদের এখানে আপনার কথা বলাও বিপদ, এখানে চলাও বিপদ, এখানে আন্দোলন করাও বিপদ, সবই বিপদ। কিন্তু এই বিপদকে কাটিয়ে উঠেই আমাদেরকে কিন্তু সাহস করে রুখে দাঁড়াতে হবে, এবং আমাদের যেটা ন্যায্য যে দাবি, সে দাবিটা আদায় করতে হবে। অর্থাৎ আমরা তো অন্য কোনো কিছু চাই না, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে।
এবং আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বিদেশ থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে আমরা এত দূর এসেছি। একটা কথা আপনারা সবাই বিশ্বাস করবেন, হচ্ছে দেখেন এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা, মোকদ্দমা, আমাদের লোকগুলোকে তো একটা করে টানতে পারে পেরেছে। ওই একটা দু একটা থাকে সবসময়, ও কিচ্ছু না, ওই একজনই, আর খুঁজে পাবেন না, তাই না? সুতরাং আমাদের হারাবার কিছু নেই। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে, কিন্তু আপোষ করেননি, মাথা নত করেন নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর একজন বীর মুক্তিযোদ্ধা, আমি তো বলি প্রথম নারী মুক্তিযোদ্ধা। আমাদের প্রধান দায়িত্ব হবে তাকে মুক্ত করা, দেশকে মুক্ত করা।